ঝরাপাতার নতুন একটি গল্পের আসরে আপনাকে স্বাগত। গত ২রা মে সত্যজিৎ রায়ের জন্মদিনকে মনে রেখে ঝরাপাতার নিবেদন মননে সত্যজিৎ। আজ শুনবেন সত্যজিৎ রায়ের কলমে মহিম সান্যালের ঘটনা। সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্র এবং সাহিত্য জগতের এক অপার বিস্ময়। চলুন শুরু করা যাক আজকের গল্প মহিম সান্যালের ঘটনা। মুখ্য ভূমিকায় মহিম সান্যাল এবং দ্য গ্রেট সুরিয়া অনিশ সান্যাল। শুনতে থাকুন মহিম সান্যালের ঘটনা। তারিণী খুড়ো তাকিয়াটা বুকের কাছে টেনে নিয়ে বললেন, চমকলালের কথা তোদের তো আগেই বলেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই ম্যাজিশিয়ান তো, যার আপনি ম্যানেজার ছিলেন। হ্যাঁ, কিন্তু আরেকজন জাদুকর আছেন। অবশ্যই যখনকার কথা বলছি তখন তিনি রিটায়ার করেছেন, যার আমি সেক্রেটারি ছিলাম। রিটায়ার করলে আবার সেক্রেটারির কি দরকার? বলল ন্যাপলা। তার ক্ষেত্রে দরকার ছিল, সেটা ব্যাপারটা শুনলেই বুঝতে পারবি। তাহলে বলুন সে গল্প। বলছি আগে এই জানলাটা বন্ধ করে দে তো, বৃষ্টির ছাট আসছে। আমি উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। তারিণী খুড়ো দুধ চিনি ছাড়া গরম চায়ে একটা সশব্দ চুমুক দিয়ে তার গল্প আরম্ভ করলেন। বছর 15 আগের ঘটনা, বুঝলি। আমি তখন সবে কানপুরে একটা ব্যাংকের চাকরি ছেড়ে কলকাতায় এসেছি। হাতে কাজ নেই, কিন্তু পকেটে পয়সা জমেছে বেশ কিছু। নতুন কি করা যায় ভাবছি, এমন সময় আমার এক পুরনো আলাপি জগন্নাথ পাকরাশির সঙ্গে দেখা। সে বলল, তোমাকেই খুঁজছিলাম। মহিম সান্যালের নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, জাদুকর মহিম সান্যাল। তিনি অবশ্যই এখন রিটায়ার করেছেন, কিন্তু কেন জানি না তার একজন সেক্রেটারির দরকার পড়েছে। ইংরাজি আর টাইপ জানা চাই আমার, তাই তোমার কথা মনে পড়ল। আমি বললাম, চাকরি একটা হলে মন্দ হতো না, কিন্তু এ ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করব কি করে? মহিম সান্যাল থাকে এই পাম এভিনিউতে। দাঁড়াও দেখি, আমার কাছে হয়তো তার ঠিকানাটা রয়েছে। পাকরাশির নোটবুকে মহিম সান্যালের ঠিকানাটা ছিল, সেটা আমার নোটবুকে টুকে নিলাম। 2 দিন পরে ছিল রোববার। সকালে সোজা চলে গেলুম সান্যাল মশাইয়ের বাড়ি। বেশ গোছালো ছিমছাম একতলা বাড়ি, যদিও বেশি বড় না। ভদ্রলোককে দেখেই ভালো লেগে গেল। বয়স 60-62, মাথার চুল পাতলা হয়ে এসেছে, চেহারায় একটা শান্ত গাম্ভীর্য, অথচ ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে সব সময়। আমি নিজের পরিচয় দিলাম। ভদ্রলোক মিনিট 15 ধরে আমাকে নানা রকম প্রশ্ন করে একটু বাজিয়ে দেখে নিলেন। বোধহয় ভালোই ইমপ্রেশন দিলাম, কারণ ভদ্রলোক বললেন, তোমাকে দিয়ে আমার কাজ চলবে বলেই মনে হচ্ছে। কাজটা কি সেটা জানতে পারি কি? আমার ম্যাজিক দেখেছো কখনো? প্রায় 20 বছর আগে একটা পুজো প্যান্ডেলে দেখেছিলাম বলে মনে পড়ছে। হ্যাঁ, আমি অনেক পুজো প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছি, শুধু দিশি ম্যাজিক দেখাতুম। তাই আমার বড় স্টেজের দরকার হতো না। আমার যখন বছর 50 বয়স, তখন থেকে আমি ম্যাজিক দেখানো ছেড়ে দিয়ে ভারতীয় ম্যাজিক সম্বন্ধে চর্চা আরম্ভ করি। তার জন্য আমাকে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে হয়েছে। এমন জায়গা নেই যেখানে আমি যাইনি। এমনিতে আমি হোমিওপ্যাথি করতাম, তাতে রোজগার ছিল ভালো। 1000-এর ওপর ম্যাজিক সংগ্রহ করেছি। শুধু হাত সাফাই আছে 356 রকম। আমার গবেষণার ফল হলো একটা 450 পাতার হাতে লেখা ইংরেজি পাণ্ডুলিপি।
নাম দিয়েছি ইন্ডিয়ান ম্যাজিক। সেই পাণ্ডুলিপি এখন টাইপ করতে হবে, কারণ বিদেশের একজন নামকরা প্রকাশক আমার পাণ্ডুলিপি ছাপার ইচ্ছা প্রকাশ করেছে। তা এ কাজ পারবে তো? একবার পাণ্ডুলিপিটা দেখতে পারি? ভদ্রলোক 3টে মোটা ফাইল আমাকে এনে দিলেন। দেখলাম বেশ পরিষ্কার ঝরঝরে লেখা, টাইপ করতে কোনো অসুবিধা হবে না। তখনই সব কথাবার্তা হয়ে গেল। যা মাইনা অফার করলেন ভদ্রলোক, তাতে আমার দিব্যি চলে যাবে। বুঝলাম ভদ্রলোক ম্যাজিক দেখিয়ে আর ডাক্তারি করে বেশ ভালো পয়সা করেছেন। এবার আমি একটা প্রশ্ন না করে পারলাম না। আপনার বাড়িতে কোনো সারা শব্দ পাচ্ছি না। আপনি কি এখানে একা থাকেন? হ্যাঁ, আমার স্ত্রী গত হয়েছেন 10 বছর হলো। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, সে ব্যাঙ্গালোরে থাকে। আর আমার ছেলে অনিশ বাইরে চাকরি করে। ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বুঝলাম একাকিত্বটা যে তিনি খুব উপভোগ করেন তা নয়। আমি আমার কাজের টাইম জেনে নিলাম। সকাল 10টায় আসতে হবে, দুপুরে স্যান্ডাল মশাইয়ের সঙ্গে খাওয়া, আর সন্ধ্যে 6টা পর্যন্ত কাজে লেগে পড়লাম। পাণ্ডুলিপিটা যতই পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি। আশ্চর্য সংগ্রহ ভদ্রলোকের। ভারতীয় জাদু যত রকম হতে পারে, মাদারিকা খেল, ভোজবাজি, ভেলকি, সব কিছুই আছে। বই হলে একটা অতি মূল্যবান জিনিস হবে সেটাও বুঝতে পারলাম। দুপুরে খাবার সময় ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বললেন। শুনতে গল্পের মতো লাগে। যখন জাদুকর ছিলেন তখন বেশিরভাগই নেটিভ স্টেটে রাজা রাজরাদের ম্যাজিক দেখাতেন। সব খেলাই হতো ফরাসের ওপর। স্টেজের কোনো বালাই নেই। এমনি ম্যাজিক ছাড়া ভদ্রলোক যেটা খুব ভালো পারতেন সেটা হলো ওই হিপনোটিজম বা সম্মোহন। বিদেশি ম্যাজিক ভদ্রলোক ভালো চোখে দেখতেন না, কারণ তাতে হাত সাফাইয়ের চেয়ে যন্ত্রপাতির ব্যবহারটাই বেশি। সেখানে জাদুকর হচ্ছে একজন শোম্যান। ভারতীয় ম্যাজিক বিদেশির চেয়ে অনেক বেশি খাঁটি। সেটা ফুটপাতে বসেও দেখানো যায়। তাতে যন্ত্রপাতির দরকার লাগে না। যেটার প্রয়োজন হয় সেটা হলো জাদুকরের দক্ষতা। এই সময় তখন আমার টাইপিং প্রায় অর্ধেক হয়ে গেছে। একটা ব্যাপার হলো, কলকাতায় এক ম্যাজিশিয়ান এলেন শো দিতে। আসল নাম সূর্যকান্ত লাহিড়ী, কিন্তু তিনি নিজেকে দ্য গ্রেট সূর্যা বলে প্রচার করেন। তার পোস্টার বা বিজ্ঞাপনে ওই নামে থাকে। মহিমবাবু কাগজে একটা জাদুকরের বিজ্ঞাপন দেখে বললেন, এর নাম তো শুনিনি, ইনি নতুন আমদানি বলে মনে হচ্ছে। আমার একটু একটু ইচ্ছে করছিল এই ছোকরার ম্যাজিক দেখতে, কিন্তু সেটা আর স্যান্ডাল মশাইকে বললাম না। দুদিন পরে একটা টেলিফোন এলো দুপুরবেলা। আমার টেবিলেই টেলিফোন থাকে। তুলে হ্যালো বলতেই উল্টো দিক থেকে কথা এলো। নমস্কার, আমি সূর্যকান্ত লাহিড়ী কথা বলছি। জাদুকর দি গ্রেট সূর্যা বলে আমি পরিচিত। একবার মহিম সান্যালের সাথে কথা বলতে পারি কি? আপনার প্রয়োজনটা কি জানতে পারি? আমি ওনার সেক্রেটারি কথা বলছি। আমি ভদ্রলোকের নাম অনেক শুনেছি। তিনি যে দিশি ম্যাজিক দেখাতেন সেটাও আমি জানি। তাকে আমার শোয়ে আমন্ত্রণ জানাতে চাই। আমি ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করে তাকে আসতে বলতে চাই। আমি স্যান্ডাল মশাইকে জিজ্ঞেস করলাম, তিনি পরদিন সকালে সময় দিলেন। আমি সে কথা সূর্যকান্তকে জানিয়ে দিলাম। পরদিন সূর্যকান্ত সকাল 10:30টার সময় এলো। আমি তাকে বৈঠকখানায় বসালাম। বছর 35 বয়স, ফ্রেঞ্চ কাট দাড়ি, বেশ ব্রাইট চেহারা, আর চোখে মুখে কথা বলে। মহিমবাবু আসতেই তাকে নমস্কার করে বলল, নমস্কার মহিমবাবু, ইটস মাই প্লেজার। আমি জানি আপনি বিদেশি জাদু পছন্দ করেন না,
কিন্তু আমার একান্ত অনুরোধ, যদি একটি বার আমার শোয়ে আসেন। আমি ছেলেবেলা থেকে আপনার নাম শুনেছি, আপনার খ্যাতির কথা আমি জানি। আমার গুরু সুলতান খাঁ আপনার ম্যাজিক দেখেছিলেন, তিনিও খুব সুখ্যাতি করেছিলেন। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। ও হ্যাঁ, আপনাদের জন্য 2খানা টিকিট আমি নিয়ে এসেছি, একেবারে সামনের সারির মাঝখানে। আপনারা এলে আমি কৃতার্থ হব। আর কালই সন্ধ্যার শো। মাত্র 2 ঘন্টা সময় আপনার খালি যাবে। আমি ভাবছিলাম মহিমবাবু হয়তো আপত্তি করবেন, কিন্তু দেখলাম তিনি রাজি হয়ে গেলেন। সূর্যকান্ত অত্যন্ত খুশি হয়ে বিদায় দিল। পরদিন সন্ধ্যে 6টায় মহাজাতি সদনের শো। আমরা ঠিক 5 মিনিট আগে গিয়ে হাজির হলাম। লোক বেশ ভালোই হয়েছে, প্রায় হাউসফুল। দ্য গ্রেট সুরিয়া দেখলাম পাংচুয়ালিটিতে বিশ্বাস করে, কারণ ঘড়ির কাঁটায় কাঁটায় 6টার সময় পর্দা সরে গেল। বিদেশে ম্যাজিক যেমন হয় তার তুলনায় সূর্যকান্তের শো নেহাত নিন্দের নয়। ম্যাজিক ছাড়াও দর্শকের মনোরঞ্জনের জন্য নানা রকম বন্দোবস্ত রয়েছে। তার মধ্যে 1 হলো রংচঙে সেটিং, 2 হলো বাজনা, আর 3 হলো 6 জন মেয়ে সহকারী, তারা সকলেই বেশ সুশ্রী। সবচেয়ে অবাক লাগলো মহিম সান্যালের প্রতিক্রিয়া দেখে। তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে শো দেখছিলেন এবং প্রত্যেক আইটেমের পর হাততালি দিচ্ছিলেন। আমি একবার ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আপনার বেশ ভালো লাগছে বলে মনে হচ্ছে। ভদ্রলোক বললেন, প্রায় 45 বছর পরে এই জিনিস দেখছি। শেষ দেখেছি চীনে জাদুকর চ্যাংয়ের ম্যাজিক। যৌবনের কথা মনে পড়ে যাচ্ছে, বুঝলে? মন্দ লাগছে না, তবে সবই যন্ত্রের কারসাজি আর রং তামাশা দিয়ে লোকের মন ভোলানো। আসল ম্যাজিক যাকে বলে সে জিনিস এটা নয়। আর এ দেখছি হিপনোটিজম জানে না। শেষ আইটেমের আগে সূর্যকান্ত একটা ব্যাপার করল। মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে দর্শকদের উদ্দেশ্য করে বলল, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের বিশেষ সৌভাগ্য যে সামনের সারিতে উপস্থিত রয়েছেন এমন একজন জাদুকর যার নাম আজ থেকে 25 বছর আগে লোকের মুখে মুখে ফিরত। ইনি ভারতীয় জাদুর জন্য যা করেছেন তার তুলনা হয় না। তার নাম মহিম সান্যাল। আমি মহিমবাবুকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, উনি মঞ্চে তার অন্তত একটা জাদু দর্শকদের দেখান। তিনি সরঞ্জাম কিছুই আনেননি, কিন্তু সরঞ্জাম উনি ব্যবহার করতে চাইলে আমি অত্যন্ত গর্ববোধ করব, এবং তিনি আমার অনুরোধ রক্ষা করলে আমার আনন্দের সীমা ছাড়িয়ে যাবে। উঠে আসুন মহিমবাবু। মহিমবাবু আমার হাতে একটা মৃদু চাপ দিয়ে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। তারপর পাশের সিঁড়ি দিয়ে উঠে মঞ্চে হাজির হলেন। দর্শকরা সকলে চুপ। কি ঘটতে চলেছে তা কারোরই ধারণায় নেই। আমিও চুপ। মহিমবাবু দর্শকদের দিকে ফিরে বললেন, বহুদিন পরে এই জিনিস করছি, কিন্তু ত্রুটি হলে আশা করি আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের 2টো খেলা দেখাবো, 2টোই দিশি। তার প্রথমটা হলো হাত সাফাই। সূর্যকান্ত, তোমার 3টি বল যদি আমাকে দাও। সূর্যকান্তর এক সহকারী তৎক্ষণাৎ 2টো লাল ও সাদা বল মহিমবাবুকে এনে দিল। সেই বল নিয়ে মহিমবাবু যা করলেন তার চমৎকারিত্ব বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই। হাত সাফাই যে এমনও হতে পারে তা আমার ধারণাই ছিল না। এখন হলে হাততালির চোটে কান পাতা দেয়, এবং সে হাততালিতে সূর্যকান্ত চোখ দিল। হাত সাফাই দেখিয়ে মহিমবাবু বলগুলো সূর্যকান্তকে ফেরত দিয়ে বললেন, এবার আমি আমার দ্বিতীয় জাদু দেখাতে চাই। আমি সম্মোহন বা হিপনোটিজম শিখেছিলাম অমৃতসরে এক ফুটপাতের জাদুকরের কাছ থেকে। তারই সামান্য নিদর্শন আমি আপনাদের দেখাচ্ছি।
আমি সূর্যকান্তবাবুর অনুরোধ রক্ষা করেছি। আশা করি তার প্রতিদানে তিনিও আমার একটি সামান্য অনুরোধ রক্ষা করবেন। আমি তাকেই সম্মোহিত করতে চাই। সূর্যকান্ত দেখলাম বেশ স্পোর্টিং, সে রাজি হয়ে গেল। মহিমবাবু সূর্যকান্তকে একটা চেয়ারে বসিয়ে তার সামনে নিজেও একটা চেয়ারে বসলেন। তারপর বললেন, আপনি আমার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকুন। সূর্যকান্ত আদেশ পালন করল। 3 মিনিটের মধ্যেই লক্ষ্য করলাম সূর্যকান্তর চোখের চাহনি বদলে গেছে। তার চোখ দুটো যেন পাথরের চোখ, সে যেন সামনের জিনিস দেখেও দেখতে পাচ্ছে না। মহিম সান্যাল এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। সূর্যকান্তর দিক থেকে দৃষ্টি না সরিয়েই তিনি বললেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। করুন। ভাবলেশহীন কণ্ঠে উত্তর দিল সূর্যকান্ত। তা আপনি কতদিন হলো ম্যাজিক দেখাচ্ছেন? 5 বছর। কার কাছে আপনি ম্যাজিক শিখেছেন? সুলতান খাঁ। কবে থেকে শিখতে আরম্ভ করেছেন? আমার যখন 25 বছর বয়স। আপনার এখন বয়স কত? 35। ম্যাজিক দেখানোর আগে আপনি কি করতেন? দিল্লিতে চাকরি করতাম। কি চাকরি? খবরের কাগজের রিপোর্টার। তার আগে? আমি কলকাতায় থাকতাম। কোথায়? 24 নম্বর ল্যান্সডাউন রোড। কার সঙ্গে থাকতেন আপনি? আমার বাবা। আপনার বাবার নাম কি? মহিম সান্যাল। আমি স্তম্ভিত। হলে পিন পড়লেই তার আওয়াজ পাওয়া যেত। আপনার আসল নাম কি? অনিশ সান্যাল। আপনি কি আপনার বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান? হ্যাঁ। এখনো বাবার উপর রাগ আছে? না, আর নেই। আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম। এরপরে সূর্যকান্ত ওরফে অনিশের চোখের সামনে হাত নেড়ে তাকে হিপনোটাইজড অবস্থা থেকে ফিরিয়ে আনলেন মহিম সান্যাল। দর্শক কিছুক্ষণ হতভম্ব থেকে হঠাৎ তুমুল হাততালিতে ফেটে পড়ল। এদিকে অনিশ হতভম্ব, সে তো কিছুই জানে না এতক্ষণ কি হয়েছে। এবার মহিমবাবু তার কাঁধে হাত রেখে বললেন, কেমন বোধ করছো অনিশ? কোনো কষ্ট হয়নি তো? এতক্ষণে অনিশ বুঝতে পারল সে তার বাবাকে প্রণাম করে তাকে জড়িয়ে ধরল। পরে মহিমবাবু আমাকে বলেছিলেন যে সূর্যকান্তর গলার আওয়াজ আর কানের লতি থেকেই ছেলেকে চিনতে পেরেছিলেন তিনি। পরদিন সকালে অনিশ আবার এসেছিল, বলল এরপরে ওর উত্তরপ্রদেশে ট্যুর আছে, তারপর 15 দিন অবসর। সেই সময়টা সে পাম অ্যাভিনিউতেই বাবার কাছে এসেই থাকবে। শুনছিলেন সত্যজিৎ রায়ের মহিম সান্যালের ঘটনা। গল্প পাঠে ন্যাপলা এবং তারিণী খুড়োর ভূমিকায় বিজয় সাহা, মহিম সান্যাল সুখেন্দু দেবনাথ, দ্য গ্রেট সুরিয়া অর্থাৎ অনিশ সান্যাল শুভজিৎ ঘোষ এবং জগন্নাথ পাকরাশি দেবব্রত মজুমদার। প্রযোজনা সাহাস ক্রিয়েশন। সমগ্র পরিচালনা তিথি চক্রবর্তী। আবহ তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। প্রচার অলঙ্করণ চারুলিপি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটি রোমাঞ্চকর গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের নতুন নতুন নিবেদন সবার আগে আপনার মোবাইলে পেতে। ভালো থাকবেন, গল্পে থাকবেন।